আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল প্রজাপতি গল্পের শেষ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। দিশা, আম্মু তোমাকে কি বলেছে? দিশা বলল কিছু না। আমি বললাম তোমাকে বলতে বলছি আমি। দিশা বলল আম্মু বলেছে তোমাকে আরেকটা বিয়ে করাবে। আমার জন্য ওনাদেরকে নাকি নাতি নাতনির মুখ দেখাতে পারছি না, আমি একটা অপয়া বলেই দিশা কেঁদে দিল। আমি দিশাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে লাগলাম। তারপর দিশা আবার বলে উঠলো, রাকিব, তুমি যদি কখনো আমার বাচ্চার জন্য আমার থেকে দূরে চলে যাও তাহলে তো আমার বেঁচে থাকাটাই দায় হয়ে যাবে। এর থেকে আমার মৃত্যুই ভালো, কারণ আমি তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না। আমার প্রতিটা নিঃশ্বাসে আমি তোমাকে চেয়েছিলাম। আমি বললাম, দিশা, এগুলো কি বলছো তুমি? তোমাকে ছেড়ে আমি কেন চলে যাব? বলেছি তো, যতই ঝড়ঝাপটা আসুক না কেন তোমাকে আমি কখনোই আমার থেকে আলাদা করব না, কারণ আমিও তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না। অনেক ভালোবাসি যে তোমায়। বলেই আমি দিশার কপালে আলতো করে একটা চুমু দিলাম আর বললাম, এখন লক্ষ্মী বাবুর মতো ঘুমিয়ে পড়ো প্লিজ। দিশা বলল বলেই দিশা গুটিসুটি মেরে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমিও দিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ভোরে দিশা ঘুম থেকে তুলে নামাজ পড়ে নিতে বলল, তাই উঠে নামাজ পড়ে নিলাম। আর দিশাও নামাজ আদায় করলো। তারপর আমি আবারও ঘুমিয়ে পড়লাম। আর দিশা নিচে চলে গেল নাস্তা রেডি করতে। নাস্তা রেডি করে দিশা আবার আমাকে ডেকে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে এসে নিচে নাস্তা করতে গেলাম। আজকে আর অফিসে গেলাম না। দিশা কিচেন রুমে আছে আর আমি সোফায় বসে টিভি দেখছি। আম্মুকে বললাম, আম্মু, এক কাপ চা দিবে প্লিজ? আমার কথা অনুযায়ী আম্মু আমার জন্য চা বানিয়ে নিয়ে এসে আমার হাতে দিল। আমি চায়ে চুমুক দিয়ে আম্মুকে বললাম, অনেক সুন্দর হয়েছে আম্মু। আম্মু বলল, আমি বানাইনি, দিশা বানিয়েছে। আমি বললাম, ও আচ্ছা। তারপর আম্মু সোফায় বসতে বসতে বলল, রাকিব, তোর সাথে আমার একটা কথা আছে। আমি বললাম, জি আম্মু, বলো, কি বলবা? আম্মু বলল, তোকে আমরা আরেকটা বিয়ে করাবো। আমি বললাম, মানে কি? বুঝলাম না। আম্মু বলল, মানে তুই দিশাকে তালাক দিবি। আমি বললাম, দিশার অপরাধটা কি? আম্মু বলল, কারণ ও এত বছরেও আমাদের নাতি নাতনির মুখ দেখাতে পারলো না। আমাদের কি ইচ্ছা হয় না আমরা তোর ছেলে মেয়েদের সাথে খেলে মজা করি? আমি বললাম, সেটা ঠিক আছে, কিন্তু এখানে দিশার কি অপরাধ সেটা তো বলবা। আম্মু বলল, দিশার জন্যই তো বাচ্চা হচ্ছে না। আমি বললাম, আম্মু, পৃথিবীর অন্য শাশুড়ির মতো ব্যবহার কইরো না। আম্মু, তুমি ভাবলে কি করে যে মেয়ে আমার জন্য তার সবকিছু ফেলে আমার সাথে এক কাপড়ে বের হয়ে আসছে তাকে আমি কিভাবে তালাক দিব? আম্মু নিশ্চুপ। আমি বললাম, আচ্ছা, এটা যদি তোমার মেয়ে হতো, তোমার মেয়ের সাথে এমন হতো, তাহলে কি নিজের জামাইকে এভাবে বলতে পারতে? আম্মু নিশ্চুপ। আমি বললাম, আর আরেকটা কথা। আম্মু বলল, কি? আমি বললাম, আসলে সমস্যাটা দিশার না। আম্মু বলল, তাহলে? আমি বললাম, সমস্যাটা আমার। আমার কারণেই বাচ্চা হচ্ছে না। সেই দিন তোমাকে বলে আমরা বেড়াতে গিয়েছিলাম, মনে আছে? আম্মু বলল, আমি বললাম, আসলে সেদিন বেড়াতে যাইনি, গিয়েছিলাম দিশাকে নিয়ে ডাক্তারের কাছে। সব পরীক্ষা নিরীক্ষা করার পর সমস্যাটা আমার বের হয়, আর তুমি না বুঝে দিশাকে নিয়ে উল্টাপাল্টা বলতে শুরু করে দিলে। আম্মু নিশ্চুপ। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তারপর আমি আর কিছু না বলে আমার রুমে চলে আসলাম। দিশাও রান্না সেরে আমার রুমে চলে আসলো। এসে আমাকে বলল, দিশা বলল, তুমি আম্মুকে মিথ্যা বললে কেন? আমি বললাম, কি মিথ্যা বলেছি? দিশা বলল, দেখো, লুকানোর চেষ্টা করবে না, আমি কিচেন রুম থেকে সব শুনেছি। দিশার কথা শুনে আমি মাথা নিচু করে রইলাম। তারপর দিশা আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? বলো, আম্মুকে মিথ্যা কেন বললে? আমি বললাম, তাহলে কি বলতাম? সত্যিটা বললে আম্মু আরো তোমাকে কথা বলতে ছাড় দিত না, আর আমি সেটা মোটেও সহ্য করতে পারতাম না, এই জন্য বলছি। দিশা বলল, তাই বলে এত বড় একটা দোষ নিজের ঘাড়ে নিলে? কিন্তু কেন? তারপর আমি দিশার মুখটা আমার হাতের মধ্যে নিয়ে বললাম, ভালোবাসি যে তোমায়। আমার কথা শুনে দিশার চোখে পানি টলমল করছে। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, দিশা বলল, এত কেন ভালোবাসো আমায়? এই ভালোবাসার মূল্য আমি কিভাবে তোমাকে দিব?
আমি বললাম আমাকেও একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। দিশা বলল তোমাকে সারা জীবন ভালোবাসলেও কম পড়বে। আমি বললাম হইছে, আর পাম দিতে হবে না, এখন যাও গোসল করে আসো, একসাথে খাবো, অনেক ক্ষুধা লাগছে। দিশা বলল আচ্ছা। বলেই দিশা ওয়াশরুমে চলে যায়। গোসল হয়ে গেলে আমরা একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। রাতে আমি আর দিশা বসে একসাথে টিভি দেখছি। আম্মু এসে বলল রাকিব, তোর আব্বুর মাথা ব্যথা করছে, তোর কাছে কি মেডিসিন হবে? আমি বললাম হ্যাঁ, উপরের ডয়ারে আছে। দিশা বলল আম্মু আপনি থাকেন, আমি এনে দিচ্ছি। আম্মু বলল না, তোমরা টিভি দেখো, আমি নিয়ে আসছি। বলেই আম্মু আমার রুম থেকে মেডিসিনটা নিয়ে আব্বুকে খাইয়ে দেয়। তার 2 দিন পর রাতে সবাই একসাথে খাবার খাচ্ছি, আর দিশা খাবার পরিবেশন করছে। হঠাৎ আম্মু বলে উঠলো তুমি রেখে দাও, আমি নিজেই নিয়ে খেতে পারবো। দিশা বলল কেন আম্মু, আমি দিই না। তারপর আম্মু ধমকের সুরে দিশাকে বলল কি বললাম শুনতে পেলে না? এক কথা বারবার বলা লাগে কেন? দিশা আম্মুর ধমক শুনে চমকে উঠলো, আর তখনই দিশা আমার দিকে তাকালো। আমিও দিশার দিকে তাকালাম। বুঝলাম দিশা আম্মুর ধমক শুনে ভয় পাইছে। দিশা রীতিমতো চোখ টলমল করছে। তাই আমি আম্মুকে বললাম আম্মু কি হয়েছে, তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো কেন? ও তুলে দিলে কি সমস্যা? আম্মু বলল তুই চুপ থাক, তুইও কোনো কথা বলবি না। আমি বললাম কি হয়েছে বলবা তো? আম্মু বলল তুইও মিথ্যাবাদী। আমি বললাম কেন, আমি আবার কি মিথ্যা বললাম? আম্মু বলল সেই দিন আমাকে মিথ্যা বললি কেন যে তোর সমস্যা? আসল সমস্যা তো দিশার। সেই দিন তোর রুমে আমি ওষুধ নিতে গিয়ে তোদের রিপোর্টটা দেখে ফেলি, আর বুঝতে পারি সমস্যাটা দিশার। আম্মুর কথা শুনে এবার আমি চুপ হয়ে গেলাম। দিশাও চুপ করে মাথা নিচু করে আছে। তারপর আম্মু যেটা বলল সেটা আমরা দুজন মোটেও কল্পনা করতে পারিনি। কারণ আম্মু বলল আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম কি সিদ্ধান্ত আম্মু? আম্মু বলল তোকে আবার বিয়ে করাবো। আম্মুর কথা শুনে আমি ভীষণ খেলাম। দিশা আমাকে পানি খাইয়ে দিল। পানি খেয়ে আমি আম্মুকে বললাম আর দিশা? আম্মু বলল দিশাকে তুই তালাক দিবি। এরকম অপয়া মেয়ে আমাদের দরকার নেই, আমাদের নাতি নাতনি দরকার। দিশা আম্মুর এই কথাটা শুনে আর এক মুহূর্ত এখানে থাকলো না। কান্না করতে করতে আমার রুমে চলে গেল। আর আমারও খেতে ইচ্ছে করলো না, তাই খাবারে পানি ঢেলে আমি রুমে চলে আসতে লাগলাম। আমার উঠা আসতে দেখে আম্মু বলে উঠলো কি হলো, খাবি না? আমি বললাম না, পেট ভরে গেছে। আম্মু বলল শোন, যতই এরকম করিস এটাই আমার শেষ সিদ্ধান্ত, কথাটা মনে রাখিস। আমি শুধু আম্মুর কথাটা শুনে কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলাম। এসে দেখি দিশা শুয়ে পড়েছে। আমি এসে দিশাকে ডাক দিলাম দিশা। দিশা উপর দিক হয়েই চোখ মুছতে মুছতে বললাম বলো। দিশার কণ্ঠটা শুনে বুঝতে পারলাম ও কান্না করছে। তাই আমি বললাম কি হয়েছে, আমার দিকে তাকাও। দিশা বলল না, কি হয়েছে বলো। আমার ব্যথা করছে। বুঝতেই পারছি দিশা মিথ্যা বলছে। তাই দিশাকে জোর করে আমার দিকে ঘোরালাম। দেখি দিশার চোখ লাল হয়ে আছে, মানে অনেক কান্না করেছে, এখনো কান্না করতেছে। তাই আমি বললাম ওলে বাবালে, তুমি তো বাচ্চা মেয়েদের মতো কান্না করছো। তুমি কি বাচ্চা? তুমি আমার বউ, আর আমার বউ কখনো এভাবে কান্না করে না, বুঝছো তুমি? তারপর দিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল রাকিব, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, প্লিজ আমাকে তালাক দিও না, আমি মরে যাব তোমাকে ছাড়া। আমি বললাম ওই পাগলি, এসব কি বলছো? তোমাকে তালাক দিতে যাব কেন? তোমাকে তো বলছি আমি শুধু তোমারই। জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, তোমাকে আমি কখনোই আমার থেকে আলাদা করব না। দিশা বলল তাহলে আম্মু যে বলল? আমি বললাম তো কি হয়েছে, আমি কি বলেছি? তারপর আমি আবার বললাম তুমি না খেয়ে চলে আসলে কেন? দিশা বলল ক্ষুধা নেই। আমি বললাম ক্ষুধা আছে কি নেই সেটা আমি জানি, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। দিশা বলল না, যেতে হবে না, তুমি আমার পাশে বসে থাকো। আমি বললাম এত ভয় পেতে হবে না, আমি তোমার পাশেই আছি সারাক্ষণ, এখন চুপচাপ বসে থাকো, আমি খাবার নিয়ে আসছি। বলেই আমি নিচে চলে আসলাম। তারপর একটা প্লেটে কিছু খাবার নিয়ে উপরে চলে আসলাম। তারপর আমি দিশাকে নিজ হাতে খাইয়ে দিলাম। খাওয়া শেষে প্লেটটা আবার নিচে রেখে আসলাম। রুমে আসতেই আমি দিশাকে বললাম দিশা। দিশা বলল বলো। আমি বললাম একটা কথা বলতে চাই। দিশা বলল আরে বলো প্লিজ, অনুমতি নিতে হবে না। আমি বললাম কথাটা হলো তুমি কাপড় চোপড় সব গুছিয়ে নাও। দিশা বলল কেন? আমি বললাম আমি আর তোমাকে এই বাড়িতে রাখবো না। দিশা বলল রাকিব, তুমি এগুলো কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি একটু চুপ করে রইলাম। আমার চুপ থাকা দেখে দিশা আবার বলল কি হলো, কথা বলছো না কেন? রাকিব, এবার কিন্তু আমার অনেক ভয় লাগছে, কি করতে চাইছো তুমি? আমি বললাম আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। দিশা বলল মানে?
আমি বললাম মানে এখানে থাকলে তোমাকে আরো অনেক কথা শুনতে হবে, যা তোমাকে অনেক কষ্ট দিবে, আর তোমার কষ্ট আমার মোটেও সহ্য হবে না। তাই আমি তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাব, যেখানে আমাদের কেউ চিনবে না, আর তোমাকেও কেউ কথা শোনাতে পারবে না। দিশা বলল, তুমি আমার কথা এত চিন্তা করো কেন? আমি বললাম, কারণ আমার পৃথিবী বলতে শুধুই তুমি। আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তুমি। তাই আমার এই মূল্যবান সম্পদ আমি কখনোই হারাতে চাই না। ভালোবাসি যে তোমায়। দিশার কোনো কথা না বলে সরাসরি আমাকে জড়িয়ে ধরলো। এভাবে কিছুক্ষণ থাকায় আমি আবার দিশাকে বললাম, এখন বেশি দেরি না করে সবকিছু প্যাকিং করে নেও। তারপর দিশা প্যাকিং শুরু করলো, আমিও দিশাকে কাজে হেল্প করলাম। তারপর আমরা নিজেরাও রেডি হয়ে নিলাম। বের হতেই দিশা আমাকে বলল, রাকিব শোনো। আমি বললাম, বলো। দিশা বলল, আম্মু আব্বুকে জানানো উচিত। আমি বললাম, কি? দিশা বলল, এই যে আমরা চলে যাচ্ছি, না হলে হঠাৎ করে উধাও হয়ে গেলে ওনারাও টেনশন করবে। আমি বললাম, ঠিক আছে, তুমি যেটা বলবা ওইটাই হবে। বলে আমি আর দিশা আব্বু আম্মুর রুমে চলে আসলাম। দরজায় নক করতেই ভিতর আসতে বলল। আমাদের এভাবে দেখে আম্মু বলে উঠলো, কি ব্যাপার রাকিব, তোরা কোথাও যাচ্ছিস নাকি? আমি বললাম, আম্মু বলল, কোথায় যাচ্ছিস? আমি বললাম, জানি না। আম্মু বলল, মানে কি? আমি বললাম, মানে এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। আম্মু বলল, কেন? আমি বললাম, কিছু মনে কইরো না, তোমরা তো অপয়া মেয়েকে পছন্দ করো না, তাই অপয়া মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আর তোমাকে অপয়া মেয়ের মুখ দেখতে হবে না। আর আরেকটা কথা, তোমার সিদ্ধান্ত আমি মানতে পারলাম না। আমি দিশাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করতে পারবো না, কারণ আমি দিশাকে ভালোবেসে বিয়ে করেছি। আর যেই মেয়ে আমার জন্য তার সবকিছু ফেলে আমার কাছে এক কাপড়ে বের হয়ে আসছে, তাকে কি করে ভাবলে আমি ছেড়ে দিব? ওকে বিয়ে করেছি ছেড়ে যাওয়ার জন্য নয়, বরং আগলে রাখার জন্য। দিশার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ ছলছল করছে। তাই আমি ওকে বললাম, তুমি কাঁদছো কেন? বাসা ছেড়ে যাচ্ছি বলে কষ্ট পেও না। বাসা ছেড়ে যাচ্ছি, কিন্তু তোমাকে ছেড়ে যাচ্ছি না, বুঝছো? দিশা বলল, এটা কষ্টের কান্না নয়, এটা খুশির কান্না। অন্তত এই কান্নাটা আটকিও না। আমি বললাম, এখন চলো, আম্মু আসছি, ভালো থেকো তোমরা, ভুল করলে ক্ষমা করে দিও। বলেই আমি দিশার হাত ধরে আম্মুর রুম থেকে বের হয়ে আসতে লাগলাম। আর তখনই পিছন থেকে আম্মু আবার বলে উঠলো, দাঁড়াও তোমরা। আম্মুর কথায় থমকে গেলাম। তারপর পিছন ঘুরে জিজ্ঞেস করলাম, আবার কি হলো? তারপর আম্মু আমার কাছে এসে বলল, তোর আম্মুকে তুই কি ভাবিস, ভিলেন শাশুড়ি? এতদিন আমাকে এটাই চিনলি? আমি বললাম, কি বলছো আম্মু, কিছুই বুঝতেছি না। আম্মু বলল, তোকে বাসা ছেড়ে যেতে হবে না। আমি বললাম, মানে? আব্বু বলল, মানেটা আমি বলছি। তোর আম্মু শুধু দেখতে চাইছিল বিপদে তোর ভালোবাসার মানুষের জন্য কতদূর পর্যন্ত যেতে পারিস। সেজন্য এই নাটকটা আমরা দুইজন মিলে সাজাই। আম্মু বলল, তোর আব্বু আর আমি এটাই দেখতে চাইছিলাম, শত বিপদের মাঝেও ভালোবাসার মানুষের হাত ছাড়িস কিনা। কিন্তু এখন যা বুঝলাম সেটা হলো, আমার ছেলে বড় হয়ে গেছে, দায়িত্ব নেওয়া শিখে গেছে। আমি চাই সারা জীবন তোমরা এভাবে থাকো। কিছুক্ষণ চুপ থাকার পর আবার আম্মু বলে উঠলো, আর দিশা মা, আমাকে ক্ষমা করে দাও নাটক করতে গিয়ে তোমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য। দিশা বলল, ছিছি আম্মু, ক্ষমা চেয়ে আমাকে ছোট করছেন কেন? সন্তানের কাছে মায়ের কোনোই ভুল নেই আম্মু, আমি তো আপনারই সন্তান। আম্মু বলল, তোমরা দুজনেই আমার সন্তান। বলেই আম্মু দিশাকে জড়িয়ে ধরলো। তারপর আবার আমরা আমাদের রুমে চলে আসলাম। এখন সব ঠিকঠাক হয়ে গেছে। দিশার সাথে আম্মু মোটেও আর খারাপ ব্যবহার করে না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন আমি অফিসে আসি, এমন সময় আম্মু ফোন দিল। ফোন রিসিভ করে বললাম, আম্মু বলো। আম্মু বলল, তুই তাড়াতাড়ি বাসায় আয়। আমি বললাম, কেন, কি হয়েছে? আম্মু বলল, দিশা কিচেন রুমে মাথা ঘুরে পড়ে গেছে। আমি বললাম, কি, কেমনে? আম্মু বলল, জানি না, তুই সাথে করে ডাক্তার নিয়ে আসিস। আমি বললাম, আচ্ছা রাখো, আমি আসছি। বলেই ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে ডাক্তার নিয়ে বাসায় চলে আসলাম। রুমে যেতেই আম্মুকে বললাম, এখন কি অবস্থা? আম্মু বলল, বুঝতেছি না, আমি ধরে তোর রুমে নিয়ে শুয়ে দিয়েছি। তারপর ডাক্তার দিশাকে কিছুক্ষণ চেক আপ করলো। তারপর আমি বললাম, ডাক্তার কোনো সমস্যা? ডাক্তার বলল, কোনো সমস্যা নেই, খুশির সংবাদ আছে, মিষ্টি খাওয়ান। আমি বললাম, মানে? ডাক্তার বলল, মানে আপনি বাবা হতে চলেছেন। আমি বললাম, কি? ডাক্তার বলল, হ্যাঁ ঠিকই শুনেছেন। আম্মু দিশার কাছে গিয়ে দিশাকে জড়িয়ে ধরলো। তারপর ডাক্তারকে তার ভিজিটের টাকার সাথে আরো 1000 টাকা দিলাম মিষ্টি খাওয়ার জন্য। উনি অনেক খুশি হলেন। তারপর তাকে বিদায় দিয়ে আবার তাড়াতাড়ি করে আমার রুমে চলে আসলাম।
আম্মু আব্বুকে খবরটা জানাতে গেছে। আমি গিয়ে দিশার পাশে বসে পড়লাম। দিশার হাত আমার হাতের মধ্যে নিলাম। তারপর দিশার হাতে আলতো করে একটা ভালোবাসার পরশ দিলাম। আমার চোখ পানিতে ছলছল করছে। আমার চোখে পানি দেখে দিশা বলে উঠলো, রাকিব তোমার চোখে পানি কেন? তুমি কি খুশি নও? আমি বললাম, এটা খুশির পানি। আজকে পৃথিবীর সব খুশি তুমি আমাকে এনে দিয়েছো। দিশা বলল, পাগলটা। আমি বললাম, আজ থেকে তুমি কোনো কাজ করতে যাবে না, সব কাজ আমি করব। দিশা বলল, এই তুমি কি পাগল হইছো? কি বলছো এগুলো? আমি বললাম, খুশিতে আজ আমি আত্মহারা। এভাবে দিশার সাথে আরো কিছুক্ষণ খুনসুটি করলাম। আমি আর অফিস যাই না, আর আম্মু দিশাকে আর কোনো কাজ করতে দেয় না। এভাবে দেখতে দেখতে 10 মাস কেটে গেল। দিশাকে নিয়ে এখন আমরা হাসপাতালে, আর দিশার অপারেশন হবে। আমার অনেক টেনশন হচ্ছে। আব্বু আম্মু আমাকে আশ্বাস দিয়ে যাচ্ছেন আর বলছেন, টেনশন করিস না, কিছুই হবে না। কয়েক মিনিট পর ডাক্তার বের হয়ে আসলেন। আমরা সবাই তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে গেলাম। তারপর আমি বললাম, ডাক্তার কি অবস্থা, দিশা কেমন আছে? ডাক্তার বলল, টেনশনের কোনো কারণ নেই, মা ও শিশু দুজনেই সুস্থ আছে। তবে আমি বললাম, তবে কি ডাক্তার? ডাক্তার বলল, আপনার 2টা কন্যা সন্তান হয়েছে। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 2টা রাজকন্যা দিয়েছে। খুশিটা ডাবল করে দিলেন ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ। ডাক্তার বলল, ওয়েলকাম। আমি বললাম, এখন কি দিশার সাথে দেখা করতে পারবো? ডাক্তার বলল, না, আমরা আগে ওকে বেডে শিফট করি, তারপর দেখতে পারবেন। আমি বললাম, ওকে ডাক্তার। বলেই ডাক্তার চলে গেলেন। কিছুক্ষণ পর দিশাকে বেডে শিফট করা হলো। আমি আব্বু আম্মু সবাই দিশাকে দেখার জন্য ভিতরে গেলাম। দেখলাম পাশেই আমার 2 রাজকন্যা শুয়ে আছে। গিয়ে তাদের মুখের দিকে তাকাতেই মনের ভিতরে এক অন্যরকম শান্তি বয়ে গেল। এরকম শান্তি আর কোথাও পাওয়া যাবে না। তারপর আমার রাজকন্যাকে কোলে নিতেই কলিজা একদম জুড়িয়ে গেল। পৃথিবীর সব শান্তি আমার কাছে জমা হয়েছে এরকম মনে হচ্ছে। আমি আমার 2 রাজকন্যাকে অনেক আদর করলাম। তারপর দিশা বলল, দেখছি 2 রাজকন্যা পেয়ে রাজকন্যার আম্মুকেই ভুলে গেছে রাজকন্যার আব্বু। আমি দিশার কথা শুনে একটু হেসে দিশার কাছে যেতেই পিছন থেকে আমার আঙ্গুল টেনে ধরলো আমার রাজকন্যা। এটা দেখে দিশা বলল, বাহ, রাজকন্যা তো দেখছি ওর আব্বুর মতোই হয়েছে। আমি বললাম, কার রাজকন্যা দেখতে হবে না? এভাবে হাসপাতালে 7 দিন থাকার পর দিশাকে রিলিজ করে দেওয়া হলো। আমার 2 রাজকন্যা আর দিশাকে নিয়ে বাসায় চলে আসলাম। আমার 2 রাজকন্যার নাম, একটা জান্নাত আর একটা রুহি। 5 বছর পর জান্নাত বলল, দিদা তোমার ছেলে কোথায়? আম্মু বলল, কেন দাদু ভাই? রুহি বলল, তোমার ছেলে অনেক পোষা, আমাদের আজকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো আসছে না কেন? বলতে বলতে আমি অফিস থেকে বাসায় ফিরলাম। এসেই আমি বললাম, আমার 2 রাজকন্যা নালিশ করছে। জান্নাত বলল, তুমি আমাদের সাথে কথা বলবে না, তুমি অনেক দেরি করছো। আমি বললাম, সরি আম্মু, এই কানে ধরছি, আর এরকম হবে না। আমার কান ধরা দেখে দিশা আর আম্মু কিচেন রুম থেকে হাসছে। তারপর আমি পকেট থেকে 2টা চকলেট বের করে বললাম, আমার যে রাজকন্যা আমাকে আগে জড়িয়ে ধরে কিস করবে তাকে এই 2টা চকলেট দিব। তারপর দুজনেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে 2 গালে 2টা চুমু দিল। আমিও 2জনকে চকলেট দিয়ে কোলে তুলে নিলাম। তারপর ফ্রেশ হয়ে সন্ধ্যার আগে দিশার 2 রাজকন্যাকে নিয়ে ঘুরতে গেলাম। অনেক মজা করলাম। 2জন অনেক কিছু বায়না করেছে, অনেক কিছু কিনেছি। সন্ধ্যা নেমে আসছে। জান্নাত আমার কোলে আর দিশার কোলে রুহি। আমি দিশার হাত ধরে হাঁটছি। এখন মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আমার কাছে। এভাবেই আমার 2 রাজকন্যা আর তার আম্মুকে নিয়ে আমার ছোট্ট সংসারে সুখী জীবনে গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো। তো এভরিওয়ান, গল্পটি এখানেই সমাপ্ত। আর গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর নেক্সট কেমন গল্প চান তাও একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।